সকাল সকাল শাশুড়ির রুমে দাঁড়িয়ে আছে। আমার ঠিক দুই পাশে তিন যা দাঁড়িয়ে আছে। বিয়ে হয়ে আসলাম শ্বশুর বাড়িতে মাত্র একদিন হলো। বিয়ের মাত্র একদিন যেতে না যেতে শাশুড়ির এরকম তলব শুনে আমি তো ভয় পেয়ে গেলাম। জায়েদের কাছে জিজ্ঞাসা করব এমন সুযোগই হয়ে ওঠেনি। সবাই হতভম্ব হয়ে শাশুড়ির রুমে এসে পৌঁছালো। শাশুড়ি আমাকে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই ছোট বউ। বাড়ির উত্তর পাশে দুইটা কদবেল আর জাম্বুরার গাছ আছে। ওইটার মাঝখানে তুমি একটা নারকেল গাছ লাগাবা। এই দায়িত্বটা শুধু তোমার। শুধু নারকেল গাছ লাগালেই হবে না, গাছটার যত্ন কিন্তু তোমাকেই করতে হবে। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসলাম মাত্র একদিন হলো, আর একদিন যেতে না যেতে এরকম উদ্ভট কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়লো। মনে মনে একটু অবাকই হলাম আর ভাবতে লাগলাম এ কোথায় এসে পড়লাম। আমার চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে শাশুড়ি একটু কঠিন হয়ে বলল, আমার কথা কি বুঝো নাই বউ? আমি বললাম, জি আমি বুঝেছি। তারপর আমার শাশুড়ি বলে উঠলেন, বুঝলেই ভালো, বড় বউ তোমার সব কাজকর্ম দেখিয়ে দিবে। এবারের বউ হয়ে আসছো, ভালো মতো কাজকর্ম করতে হইব। কাজ জানি না পারি না এইসব কিন্তু বলা যাবে না। আমি বললাম, ঠিক আছে আম্মা। তারপর খেয়াল করলাম আমার শাশুড়ি মেজো জায়ের দিকে খুব রাগি রাগি চোখে তাকালো। তারপর মেজো জা বলে উঠলো, আম্মা দোষটা আসলে আমারই, আমাকে ক্ষমা করে দেন, এমন ঘটনা আর হবে না। এই কথা বলেই মেজো ভাবি ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করলো। তারপর শাশুড়ি মা ধমক দিয়ে বলে উঠলেন, এই দোষটা যে তোমার এটা আমি আগেই জানতাম। তোমার আসলে কঠিন শাস্তি হওয়া উচিত। তোমার পরিবারের লোকজনকে ডাইকাই না বিচার বসান দরকার। কিন্তু আমি চাই না এই বাড়ির যে কোনো খারাপ খবর কিংবা ভেতরের খবর বাইরের কোনো মানুষ জানুক। এই ঘটনার বিচারটা আমি একাই করব, কারণ সংসারটা আমার। আমার সংসারে এমন অন্যায় কিছু হবে এটা আমি কখনোই বরদাস্ত করব না। কথাটা শেষ করতে না করতেই দেখি শাশুড়ি মা বিড়বিড় করে কি যেন একটা বলে উঠলেন। আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তারপর তিনি বলে উঠলেন, তোমরা সবাই এই রুম থেকে যাও। রুম থেকে চলে আসলাম। আমার মাথাটা কেমন ঘুরতেছে, আমার মাথাটা কেমন জানি গোলমাল পাকিয়ে আসতেছে। আর মেজো ভাবির কান্না দেখে তো খুবই খারাপ লাগতেছে, যদিও আমি বুঝতে পারতেছি না আসলে বিষয়টা কি। তবে আমার শাশুড়ির আচরণ দেখে আমার তো কিছুটা রাগ হচ্ছে। একজন শাশুড়ি যদি তার ছেলের বউদের সাথে এরকম আচরণ করে তাহলে তো সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সবে মাত্র এই বাড়িতে বউ হয়ে এলাম, আর এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতে শাশুড়ির এরকম আচরণ দেখে খুব খারাপই লাগতেছে। কপালে কি আছে আল্লাহই ভালো জানে। আর আমিও খান বাড়ির মেয়ে, আমার সাথে এরকম আচরণ আমি কখনোই বরদাস্ত করব না। আর মনে মনে ভাবতে লাগলাম, ধুর, আমি এই নারকেল গাছ কখনোই লাগাবো না। এবার দেখি শাশুড়ি মা কি করে। আজকে সারাদিন ধরে বড় ভাবি অনেক বেশি তাগিদ দিতেছে আমাকে নারকেল গাছ লাগানোর ব্যাপারে, কিন্তু আমি সেটা মাথাতেই নেই নাই। ইচ্ছে করে আমি কথাটা কানে নেইনি। এখন দেখি বড় ভাবি একদম চুপ হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে, সমস্যা নাই। সবার জানা উচিত যে সবার সব খবরদারি আমার উপর অ্যাপ্লাই করা চলবে না। আমার শ্বশুরের একটা একান্নবর্তী পরিবার, তারা 4 ভাই একসাথে আড়তে বসে। জমি জমা মান সম্মান সবকিছু মিলিয়ে এলাকায় তাদের খুব ভালোই দাপট আছে। শুনেছি আমার শ্বশুর নাকি 7 বছর আগে গত হয়েছে। আর এই বাড়ির 4 ছেলে মায়ের খুব ভক্ত। মা যা বলে তারা তাই করে। তাদের 4 ভাইয়ের কথা হলো, মা যতদিন বেঁচে আছে আমরা ততদিনই একসাথে থাকবো। এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। সূর্য পশ্চিম দিকে উঠলে উঠতেও পারে, কিন্তু তারা কখনোই তাদের মায়ের কথার বিরুদ্ধে যাবে না। আর স্বামীদের এত মাতৃভক্তির ব্যাপারে বউদের তেমন একটা অভিযোগও নেই, আর অভিযোগ করে লাভও নেই। এই বাড়ির সকল বড় বড় সিদ্ধান্ত আমার শাশুড়ি মাই নেয়, আর সেই সিদ্ধান্তে ছেলেদের কখনো দ্বিমত হয় না আর হতেও পারে না। মেজো জায়ের মুখে এই কথাগুলো শুনে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। একজন মানুষ কিভাবে এতগুলো মানুষের উপরে কর্তৃত্ব খাটায় সেটা আমার বুঝে আসে না। বাহ, এত পাওয়ার! না না, এটা তো ঠিক না। মনে মনে রাগ পুষে রাখলেও কাউকে এই ব্যাপারে কিচ্ছু বুঝতে দিলাম না। এভাবে 7 দিন কেটে গেল। শাশুড়ির সাথে অনেকবারই দেখা হয়েছে, কিন্তু এরপরও কেউ আমাকে কিচ্ছু বলেনি। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, শাশুড়িকেও একটা শিক্ষা দিতে পারলাম যে আমি হচ্ছে গিয়ে খানবাড়ির মেয়ে, আমার সাথে তো খবরদারি চলবে না। অন্যায় ভাবে এই বাড়ির অন্যান্য বউদের উপরে এত কড়াকড়ি শাসন আরোপ করতে পারলেও আমার উপর এগুলো চলবে না। আমি কখনো এগুলো মেনে নিব না। খুব অল্প সময়ের মধ্যে এই বাড়ির বড় বউ আমার খুব ভালো একটা বান্ধবী হয়ে গেলেন, খুব প্রিয় একটা মানুষ হয়ে গেলেন। সারাদিন চুপচাপ উনি উনার কাজ করতেই থাকেন। উনাকে আমি কখনোই কোনো ব্যাপারে বিচলিত হতে দেখি না। কি সুন্দর, শান্ত, শিষ্ট, ভদ্র একটা মানুষ। বাড়ির সব বউরাই বড় বউকে অনেক সম্মান করে। তবে এই বাড়িতে এসে একটা জিনিস শুনে খুবই কষ্ট পেয়েছি, আর সেটা হচ্ছে বড় ভাবি নাকি নিঃসন্তান। ঢাকায় গিয়ে উনি সব রকমের চেষ্টাই করেছেন, কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইছেন, কিন্তু তারপরও উনি মা হতে পারেন নাই। তবে এই বাড়ির আর যত বাচ্চারা আছে সবাই বড় ভাবিকে খুবই পছন্দ করে, মানে তাদের যত আবদার সবই বড় ভাবির কাছে। বাড়ির খাওয়া দাওয়া পড়াশোনা যা কিছু আছে সবকিছুর ব্যাপারেই সবাই বড় ভাবির মুখাপেক্ষী। এ নিয়ে অন্য কারোর অভিযোগও নেই। এইসব দেখে বড় ভাবির প্রতি আমার মায়া, শ্রদ্ধা, ভালোবাসা আরো বেড়ে গেল। একদিন দেখি বড় ভাবি শাশুড়ির ঘর থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে যাচ্ছে। ভেতর থেকে শাশুড়ি মায়ের চিৎকার শুনতে পাচ্ছি। এটা দেখে আমার প্রচন্ড রাগ হলো। বড় ভাবির মতো এত ভালো একটা মানুষকে শাশুড়ি মা কিভাবে এত বকতে পারে? আর উনি কি এমন অন্যায় করেছে যার কারণে ওনাকে এইভাবে বকতে হবে? এটা দেখে তো শাশুড়ির উপরে রাগ আমার আরো দ্বিগুণ হয়ে গেল। এরপর সন্ধ্যার দিকে শাশুড়ি মা তার রুমে আমাকে ডাকলেন। তিনি আমাকে বলে উঠলেন, কেমন আছো ছোট বউ? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর তিনি বলে উঠলেন, তুমি নাকি ইসমাইলের সাথে রাগ করেছো? তারপর আমি বলে উঠলাম, এই সংবাদ আপনি পেলেন কোথা থেকে? তিনি বলে উঠলেন, তোমার কাছে এই ব্যাপারে আমি বিন্দু মাত্র কৈফিয়ত দিতে রাজি না। আমি বলে উঠলাম, স্বামী স্ত্রীর মধ্যে এরকম অনেক কিছু হতে পারে, এটা নিয়ে তো কথা শোনানোর কি আছে? এই ব্যাপারে
বিচার দেওয়ার জন্য কি আপনি আমাকে ডেকেছেন? এই কাজটা কি আপনার ঠিক হচ্ছে? তারপর তিনি বলে উঠলেন, শোনো বৌমা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা কি তুমি আমাকে শেখাবে? এই বাড়িতে আমি তোমার বড় ভাইকে আসতে নিষেধ করছি, এখানে ইসমাইলের কোনো দোষ নাই। এই নিয়ে আমার মনে হয় না তোমার কোনো আওয়াজ করাও ঠিক হবে। আমি বললাম, আম্মা আপনি কি এই কাজটা ঠিক করলেন? তারপর তিনি বলে উঠলেন, আমি তো তোমাকে বললামই কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি তোমার চেয়ে ভালো করেই জানি। তুমি দয়া করে আমাকে এগুলো শেখাতে আইসো না। এখন তুমি রুম থেকে বের হও। আমার রাগে সারা গা বিড়বিড় করতেছে আর ইচ্ছে করতেছে শাশুড়িকে আরো 4টা কথা শোনাই দিই। খুব কষ্টে নিজেকে সামাল দিয়ে শাশুড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম। তারপর দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। আমার তো প্রচন্ড জিদ হচ্ছে, আর জিদ হচ্ছে আমার স্বামীর উপরে। কারণ গতকালকে আমার বড় ভাইয়ের এই বাড়িতে আসার কথা ছিল, এসে আমাকে নিয়ে যাবে, অথচ আমার স্বামী তাকে না করে দিছে। এই নিয়ে আমার স্বামীর সাথে আমার প্রচন্ড রাগারাগি হয়েছে, আর এই কথাটা আমার শাশুড়ির কান পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু যে কোনো ব্যাপারে উনার এত খবরদারি আমার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। এমনিতেই মাকে দেখার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। যেখানে শাশুড়ি মায়ের নিজেরই বলা উচিত ছিল যে বৌমা কয়দিন তুমি বাপের বাড়ি থেকে বেরিয়ে আসো, সেখানে কি না উনি আমার ভাইকে না করে দিয়েছে। এত বড় দুঃসাহস। আচ্ছা ঠিক আছে, আমিও খানবাড়ির মেয়ে, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। রাতে খাওয়ার জন্য ভাবিরা এসে প্রচন্ড ডাকাডাকি করতেছে আমাকে, কিন্তু আমি যাইনি। আমি কিছুতেই খাবো না। আমার স্বামী এসেও আমাকে প্রচন্ড জোরাজোরি করলো। আমার সাফ কথা, আমি কোথাও যাব না। এতক্ষণে সবাই বুঝে গেছে আমি খুব কঠিন দাচের একটা মেয়ে। আমাকে ডাকাডাকি বাদ দিয়ে তারা সবাই গিয়ে খেয়ে নিছে। আমিও মনে মনে প্রতিজ্ঞা করি যে আমি আমার শাশুড়ি মাকে একটা উচিত শিক্ষা দিয়ে তারপরে শান্ত হব। রাত 11টার দিকে বড় ভাবির কাছে শাশুড়ি মা ডাক পাঠালেন আমাকে নাকি তার রুমে যেতে হবে। তারপর আমি গেলাম শাশুড়ি মায়ের রুমে। মনে মনে ভাবলাম এই সুযোগ আর একটা চুল আমি ছাড় দিব না। যখনই তার রুমে চলে গেলাম, গিয়ে দেখলাম তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আমাকে ইশারা করে বললেন, বৌমা এদিকে বসো। আমিও একটা সাইড হয়ে বসে পড়লাম। শাশুড়ি মা খুব মিষ্টি গলায় কোরআন তেলাওয়াত করতেছে। যদিও আমার ভেতরটা রাগে ফোঁস ফোঁস করতেছে, তারপরও কেন জানি না কোরআন তেলাওয়াতের আওয়াজটা আমার খুব ভালো লাগতেছে। বসে থাকতে থাকতে শাশুড়ি মায়ের রুমের দিকে তাকালাম। আমার শাশুড়ি মায়ের রুমটা খুব গোছানো। এভাবে নিখুঁত ভাবে আমি এর আগে কখনো শাশুড়ি মায়ের রুমটা দেখিনি। কি সুন্দর পরিপাটি করে রাখা। বেশ কিছুক্ষণ হয়ে গেল, আমার কেন জানি না শাশুড়ি মায়ের তেলাওয়াতটা শুনতে খুব ভালো লাগতেছে। আমার একদমই বিরক্ত লাগতেছে না যে আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি। আমার ভেতরটা কেমন যেন শান্ত হয়ে উঠলো। শাশুড়ির প্রতি আমার যে রাগটা ছিল সেই রাগটা কোথায় যেন মিলিয়ে গেল। তারপর শাশুড়ি মা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। চুমো খেয়ে কোরআন শরীফকে উপরের তাকে রেখে দিলেন। তারপর আমাকে বলে উঠলেন, এসেছো বৌমা? জি মা এসেছি। ইসমাইল কি ঘুমিয়ে পড়েছে? জি মা, উনি ঘুমিয়ে পড়েছে। আচ্ছা এসেছো, ভালো কথা। চলো তোমার সাথে একটু গল্প করা যায়। আমার ভেতরের রাগটা যে একেবারে চলে গেছে বিষয়টা এরকম না, কিন্তু কেন জানি তাকে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। এমন সময় শাশুড়ি মা বলে উঠতে লাগলেন, মাত্র 10 বছর বয়সে এই বাড়ির বউ হয়ে এসেছিলাম আমি। মনে আমার কত স্বপ্ন ছিল পড়াশোনা করবো, কিন্তু স্বামী, সংসার, সন্তান সব মিলিয়ে কেমন জানি সবকিছু শেষ হয়ে গেল। আস্তে আস্তে আমার সংসারটা বড় হতে লাগলো। জমি জমা সবকিছু আস্তে আস্তে বাড়তে লাগলো, কিন্তু আমি এই বাড়ির বউ ছিলাম, বউ হয়ে রয়ে গেছি। নিজের জীবনের একটা বিশাল সময় এই সংসারের মধ্যে দিয়েও কেন জানি মনে হতে থাকে আমি এই বাড়ির বউ, অমুক বাড়ির বউ, অমুকের মা। এরকম এত কিছু করার পরেও আমি অমুক বাড়ির বউই রয়ে গেলাম। অমুক বাড়ির বউ, রাশেদের মা, ইসমাইলের মা। তুমি হয়তো ভাবো যে এই বাড়ির হর্তাকর্তা হইতেছে আমি চাইলেই সব কিছু করতে পারি। আমার অনেক রাগ, অনেক ক্ষমতা। হ্যাঁ এখন পারি, কিন্তু আগে পারতাম না। আমার বিয়ের বছর খানিকের মধ্যেই আমার ছোট ভাইটা টাইফয়েডের জ্বরে মারা গেল, টাকার অভাবে, চিকিৎসার অভাবে। কিন্তু ভাইটার জন্য আমি কিছুই করতে পারিনি। আমার আব্বা ছিলেন একজন সামান্য স্কুল মাস্টার। আব্বাকে আমার কত কিছু যে খাওয়াইতে মন চাইতো, কিন্তু এই বাড়ির কোনো কিছুই আমার হাতে ছিল না। স্বামীকে বলেও তেমন কোনো লাভ হতো না। এত বড় বাড়ির বউ হয়েও দূর থেকে সারাটা জীবন শুধু চোখের পানি ফেলে গেলাম। ছোট বোনের বিয়েতে একটা স্বর্ণের চেইন দেওয়ার কথা ছিল, কিন্তু আমার শ্বশুর সেটাও না করে দিল। সে যে কি কষ্ট আমার। বোনের বিয়েতেও গেলাম না, আমি এই বাড়ির বউ হয়ে রয়ে গেলাম। কথাগুলো বলে শাশুড়ি মা থেমে গেলেন। আমি শুধু এক দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছি, তাকে আমার কিছুই বলতে ইচ্ছা করলো না। তারপর শাশুড়ি মা বলে উঠলেন, এখন আমার সবকিছুই আছে। কি নাই? ছেলেদেরকে বলতে দেরি, কিন্তু মুখের সামনে কোনো কিছু আনতে দেরি না। কিন্তু আমার আপন বলতে আর কেউ রইল না। বাবা মা মারা গেছে, ভাইটা তো মারাই গেছে, আর বোন সে তো আমার মতোই আরেক বাড়ির বউ হয়ে জীবন পাড়ি দিতেছে। এখন আমার নিজের জন্য আর কিছুই করার নেই। তুমি বোধহয় আমার উপরে অনেক রাগ করছো না বৌমা? এই বাড়িতে আসতে না আসতে তোমাকে এত এত নিয়ম বান্ধা দিলাম, আমি আমতা করতে থাকলাম। তারপর শাশুড়ি মা বলে উঠলেন, হ্যাঁ বৌমা আমি তো জানি তুমি ইচ্ছে করে গাছটা লাগাও, আর আমি বড় বউকেও না করে দিয়েছি তোমাকে যাতে এই ব্যাপারে আর কিছুই না বলে। মা রে, আমি চাই এই বাড়ির সবকিছুই তোমাদেরই হোক। এই বাড়ির উত্তর পাশে যে বড় গাছটা সেটা বড় বউ লাগিয়েছিল, এরপরেরটা লাগিয়েছিল মেজ বউ, তারপরেরটা সেজ বউ, বাকি রইলা তুমি। এই গাছগুলা একদিন অনেক বড় হবে, ছায়া দিবে, ফল দিবে। তার চেয়েও বড় কথা হইল গিয়া এই গাছগুলো দেখলে তোমাদের মনের ভেতরে সাহস আসবে। লম্বা হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে গাছগুলো, আর দূর থেকে দেখলে মনে হবে এই বাড়ির গাছগুলো তোমরা আগলে রেখেছো। আর তাছাড়া এই বাড়ির পুরুষগুলো যখন এই গাছগুলো দেখবে, তখন তারাও মনে মনে ভাববে যে এই বাড়ির বউগুলা এই বাড়ির গাছগুলোর মতোই
সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে অসম্মান করা এতটাও সহজ না। তোমাদের শেকড় এই বাড়ির মাটির সাথে লেগে আছে। এই বাড়ি তোমাদের, এই বাড়ি হচ্ছে এই বাড়ির বউদের, এই বাড়ি আমাদের সকলের। রাগ আর প্রচন্ড ক্ষোভ নিয়ে যে শাশুড়িকে হেনস্থা করার জন্য আমি এসেছিলাম, সেই শাশুড়ির মুখ থেকে এই কথাগুলো শুনে আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আম্মা একটু রাগ হয়ে বললেন, জানো বড় বউয়ের খুব রাগ, প্রত্যেকটা দিন আমার কাছে এসে কান্না করে। আমি বলে উঠলাম, কেন আম্মা, কান্না করে কেন? শাশুড়ি মা বলে উঠলেন, কেন আবার? সে নিজের পায়ে কুড়াল মারতে চায়। বোকা মেয়ে, সে চায় আমার বড় ছেলেকে আবার বিয়ে দিতে। তার ঘরে তো কোনো সন্তানাদি হইল না। সে মনে মনে ভাবে আর কি, আরেকটা বিয়ে শাদী করালে হয়তো সন্তানাদি হইতেও পারে। আমিও সাফ বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে কিংবা মরে যাওয়ার পরেও এই ধরনের কথাবার্তা যেন এই বাড়িতে আর না উঠে। আল্লাহ তাদের কপালে সন্তান না রাখলে কি হয়েছে? এই বাড়িতে আল্লাহ পাকে সন্তানাদি দেয় না? কত বড় ব্যাককেল মেয়ে। এক একবার আমার কাছে এসে কান্না জুড়ে দেয় আর আমিও দেই ইচ্ছা মতো বকা। এইসব কথাবার্তা শুনলে কি কারো মাথা ঠিক থাকে? এরপর আমার শাশুড়ি শান্ত হয়ে বলে উঠলেন, আমাকে একটু পানি দাও। একসাথে অনেকগুলা কথা বলে ফেলছি। পানি খেয়ে তিনি বলে উঠলেন, তোমার ভাই কিছু জিনিসপত্র নিয়ে এই বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি। আর আমি এটাও জানি যে এটা নিয়ে তুমি অনেক বিরক্ত হইছো। আমি তোমার বাপের বাড়ি দেওয়া জিনিসপত্র আমার বাড়িতে উঠাবো না। তোমার বাপের বাড়ির অনেক সহায় সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমরাও তো গরিব দুঃখী না। আমার বাড়িতে কিসের অভাব যে ছেলের বোর বাড়ি থেকে আমার বাড়িতে জিনিসপত্র পাঠাতে হবে? তোমার বাপের বাড়ির সহায় সম্পত্তির অভাব নাই, সে আমি জানি। তারা তাদের মেয়েকে খুশি করে দিলে দিতেও পারে, সেটাও আমি জানি। কিন্তু তোমার বাপের বাড়ি থেকে জিনিসপত্র যদি এই বাড়িতে আসে, তাহলে আমার বাকি 3 বউ তারা তো সবার কাছে ছোট হয়ে যাবে। ওদের বাড়ির অবস্থা তো তোমার বাপের বাড়ির মতো এত ভালো না মা। সবার পরিবার তো আর এক না। তারা চাইলেও তো আর কিছু দিতে পারবে না। তাছাড়া ছেলে বিয়ে দিয়ে ছেলের বউদের বাড়ি থেকে কিছু বাড়িতে আনবো, আমি এ ধরনের মানুষ না। আমি তোমার ভাইদেরকে বলে দিছি মা, তাদের যখন মনে চায় আমার বাড়ি থেকে যেন তারা ঘুরে যায়। তোমারও যতদিন খুশি বাপের বাড়িতে গিয়ে থাকতে মন চায়, তুমি থাইকা এসো, আমি বাধা দিব না। শাশুড়ি মায়ের পায়ের কাছে গিয়ে শাশুড়ি মায়ের পায়ের মধ্যে মাথা রেখে আমি শুয়ে পড়লাম। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, আমি জানি মেজ বউকে শাস্তি দেওয়ার কথা শুনে তুমি অনেক ভয় পেয়েছো। মেজ বউ দোষ করছে তাই তাকে শাস্তি দিস। মা, মেজ বাবি কি দোষ করছে? শাশুড়ি মা বলতে লাগলেন, আসলে আমি গত ঈদে 3 বউর হাতে কিছু টাকা দিছিলাম তাদের বাপের বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে। সব বউই তাদের বাপের বাড়ির জন্য কিছু কেনাকাটা করছে, খালি মেজ বউ সব টাকা নিজের কাছে রেখে দিচ্ছে, তার বাপের বাড়ির জন্য 1 টাকাও খরচ করে নাই। এই কাজটা যদি আমার মেয়ে করতো, তাকেও আমি একই শাস্তি দিতাম। মেয়েরা তো বাপের বাড়ির জন্য কিছুই করতে পারে না, তাই তাদেরকে আমি সুযোগ দিছি। এই সামান্য কিছুতেও যদি বাপের বাড়ির জন্য কিছু করা যায়, তারা সেটা কেন করবে না? অথচ দেখো কত বড় দুঃসাহস, আমার কথার অগ্রাহ্য করে আমার ইচ্ছাকে দাম না দিয়ে সে টাকাটা নিজের কাছে রেখে দিছে। আমি তো ভীষণ কষ্ট পাইছি। মানুষ এতটাও ছোট মনের কিভাবে হতে পারে? ঈদ তো আর বছরে বারবার আসে না। ও এমন একটা কাজ করতে পারলো। তারপর আমি নিজ দায়িত্বে নিজের টাকা খরচ কইরা তার বাপের বাড়ির জন্য উপহার সামগ্রী কিনা পাঠাইছি। শাশুড়ির পায়ের মধ্যে মাথা দিয়ে শুয়েছিলাম, ইচ্ছা করতেছিল বারবার উঠে শাশুড়ির মুখটা দেখি। আমার শাশুড়ি তেমন একটা লম্বা চওড়া মানুষ না, ছোটখাটো একটা মানুষ, তার উপরে বয়সের ভারে আরো নুয়ে পড়ছে। কিন্তু এত ছোটখাটো একটা মানুষের মনও যে এত বড় হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। আমার ইচ্ছা করতেছিল আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আমি সারাটা রাত এখানেই পার করে দিই। তারপর শাশুড়ি মা বলে উঠলেন, চলো বোমা, তুমি তো রাগ করে কিছুই খাওনি। তুমি কিছু খাওনি বলে আমিও কিছু খাইনি, চলো আমরা এখন একসাথে কিছু খাবো। শাশুড়ি মায়ের এই কথা শুনে আমি বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে দিলাম। আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি না। শাশুড়ির বুকে মাথা রেখে আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন।